ডিয়ার স্টুডেন্টস, এলিটে তোমাদের সবাইকে আবারও স্বাগত। এর আগে তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জৈব রসায়নের প্রাথমিক ধারণা এই বিষয়ের ওপর আইইউপিএসসি নোমেনক্লেচারের 4 ক্লাস দেওয়া হয়েছে। তোমরা সেখান থেকে জৈব যৌগের নামকরণ কিভাবে করা হয় সেই ক্লাসগুলো আশা করি দেখেছো। আজকে সেমিস্টার 2 এর জৈব রসায়নের প্রাথমিক ধারণা তারই অন্তর্গত একটা বিষয় সমযোজী বন্ধনের ক্লিভেজ, এটাও তোমাদের সেমিস্টার 2 এর অন্তর্গত একটা চ্যাপ্টার। এইখানে তোমাদের আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। আজকের এই বিষয়টি নিয়ে আমরা ডিটেলসে পড়ব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই যে বিষয়টি সমযোজী বন্ধনের বিভাজন, এই বিষয়টি যদি আমাদের খুব ডিটেলসে জানতে হয় তাহলে এক এক করে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমত হচ্ছে জৈব বিক্রিয়া বা অর্গানিক রিয়াকশনস। তাহলে অর্গানিক রিয়াকশন বলতে আমরা মূলত কি বুঝি এই বিষয়টা নিয়ে প্রথমেই তোমাদের জানতে হবে। অর্গানিক রিয়াকশন বা জৈব বিক্রিয়াটা কি? জৈব বিক্রিয়াটা হচ্ছে যে কোনো জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার ক্ষেত্রে পুরনো বা পূর্বের সমযোজী বন্ধন গঠনকারী বন্ধন ভেঙে নতুন সমযোজী বন্ধন তৈরি হওয়ার ঘটনাকে জৈব বিক্রিয়া বলে। এখানে স্পষ্ট বাংলাতে একদম সুন্দর করে ডেফিনেশনটা লিখে দেওয়া রয়েছে। তাহলে আমরা আরো একটু সহজ করে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এখানে এ বি, এটা সাপোজ একটা মনে করো তোমরা যে এটা একটা জৈব যৌগ। তাহলে এ এবং বি এর মধ্যে যে বন্ধনটা রয়েছে সেটা একটা সমযোজী বন্ধন, ঠিক আছে। এটা সি কোন একটা পদার্থের সাথে বিক্রিয়া করছে, এটা মনে করো রিঅ্যাকট্যান্ট, আর এটা হচ্ছে রিএজেন্ট। তাহলে রিএজেন্ট মানে হচ্ছে বিকারক, আর এখানে রিঅ্যাকট্যান্ট মানে যার সাথে বিক্রিয়া করানো হয় আর কি, সেটাকে আমরা রিঅ্যাকট্যান্ট বলি। তাহলে এখানে দেখা গেল যে এ আর বি এদের মধ্যেকার যে সমযোজী বন্ধন সেটা ভেঙে গিয়ে কি হচ্ছে এ আর সি, এই নতুন বন্ধনটা তৈরি হলো। তাহলে আমরা কি দেখতে পেলাম, এ আর বি এর মধ্যেকার যে বন্ধন সেই বন্ধনটা ভেঙে গিয়ে একটা নতুন বন্ধন তৈরি হলো এ আর সি। তাহলে এই নতুন বন্ধনটা নতুন পদার্থ তৈরি হওয়ার ফলে এ আর সি এর মধ্যেকার নতুন বন্ধন তৈরি হয়েছে। এখানে সি কোন একটা আলাদা স্পিসিস বা রিএজেন্ট ছিল, আর এটা এ আর বি একটা আলাদা রিঅ্যাকট্যান্ট ছিল। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে এ আর সি তৈরি করেছে। এদের এ আর বি এর যে পুরনো বন্ধন সেটাকে ভেঙে দিয়ে এ আর সি নতুন একটা বন্ধন তৈরি হয়েছে। এখানে একই রকম ভাবে আমরা দেখতে পাবো যে মিথাইল ক্লোরাইড CH3Cl, আইইউপিএসসি নামকরণে তোমাদের এটা শেখানো হয়েছে যে কেন মিথাইল হলো, একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে একটা ক্লোরিন এসছে, মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডে তোমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে যে এখানে CCl বন্ড রয়েছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন। এবার এখানে CCl বন্ড, এই বন্ডটা ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে। ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে কি হয় যে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া SN2 বিক্রিয়া হয়। এগুলো তোমাদের পরবর্তীতে আছে, এখন যেভাবে বলা হচ্ছে এটা তোমরা সেভাবেই মনে রাখার চেষ্টা করবে। এই যে OH মাইনাস, এটা এই কার্বন সাইটে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। তার মানে OH এর মাইনাস অতিরিক্ত যে ইলেকট্রনটা কার্বনের কেন্দ্রে গিয়ে কার্বনের সাথে রিঅ্যাকশন করে এখানে যে নতুন বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে COH। তাহলে মিথাইল ক্লোরাইড থেকে মিথাইল অ্যালকোহল তৈরি হলো। তাহলে এখানে CCl যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা কি হলো, ভেঙে গেল। ভেঙে গিয়ে মানে CCl এটা ওল্ড বন্ড ছিল, তার মানে এখানে যে নিউ বন্ডটা তৈরি হলো সেই নিউ বন্ডটা কি তৈরি হলো, COH, অর্থাৎ কার্বন অক্সিজেন একটা নিউ বন্ড
ফরমেশন হয়েছে। আর এখানে যে কার্বন এবং ক্লোরিনের যে ওল্ড বন্ডটা ছিল সেই বন্ডটা বা বন্ধনটা ভেঙে গিয়েছে। কার উপস্থিতিতে? ইন দ্য প্রেজেন্স অফ বেস, মানে ক্ষারের উপস্থিতিতে। তাহলে এই ক্ষারটা যখন নিউক্লিওফাইল হিসাবে কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করেছে, তখন সিসিএলটা লিভিং গ্রুপ হিসাবে বাইরে বেরিয়ে গেছে, মানে ক্লোরিন পরমাণুটা লিভিং গ্রুপ হিসাবে বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখানে আমরা এটাকে ক্লোরিনটাকে এভাবে দেখিয়ে দিতে পারি, ক্লোরিনটা লিভিং গ্রুপ হিসাবে। তাহলে মিথাইল ক্লোরাইড ক্ষারের উপস্থিতিতে সিসিএল বন্ডটা ভেঙে গিয়ে সিওএইচ একটা নিউ বন্ড ফরমেশন হয়েছে। এটাকে ওভারঅল যে প্রক্রিয়া, এটাকে আমরা সহজ ভাষায় বলবো কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এক কথা আমরা কি জানতে পারলাম, যে কোনো একটা জৈব যৌগের রিঅ্যাক্ট্যান্ট অন্য কোনো একটা রিয়েজেন্টের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে পুরনো বন্ড ভেঙে যায় এবং নতুন বন্ড কি হয়? তৈরি হয়। এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো জৈব বিক্রিয়া বা অর্গানিক রিঅ্যাকশন। এবার পরের বিষয় কি, যে বিক্রিয়া ক্রিয়া কৌশল, রিঅ্যাকশন মেকানিজম। আমরা যখন রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক এবং বিকারক, এটা রিঅ্যাক্টেন্ট বলা হচ্ছে, এটা আগে তোমাদের শিখালাম। রিঅ্যাক্টেন্ট ইংরেজি টার্মস গুলো একটু মনে রাখতে হবে। আর এটা হচ্ছে রিএজেন্ট, ঠিক আছে, রিএজেন্ট। তাহলে বিক্রিয়ক এবং বিকারক পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, এই দুটোকেই বলা হবে প্রোডাক্ট। প্রোডাক্ট এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, বিক্রিয়াজাত পদার্থ। এবার রিঅ্যাকশন মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশলের ডেফিনেশনটা কি, এটা একটু জেনে নেওয়া দরকার রয়েছে। একটি জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল বিক্রিয়া পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ যেভাবে রূপান্তরিত হয় এবং প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করাই মূলত বিক্রিয়া ক্রিয়া কৌশল বা রিঅ্যাকশন মেকানিজম নামে পরিচিত। এটা একদম সাধারণ একটা ভাষায় একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। সহজভাবে মনে রাখলে তোমাদের কিভাবে এটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে একটা বিক্রিয়ক থাকবে যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এমএন, এটা একটা ইন্ডিকেটিভলি বা একটা অক্ষর দিয়ে এমনি ইন্ডিকেট করা হয়েছে। আর এক্স ওয়াই, এটাকে রিয়েজেন্ট বলছি আমরা, বিকারক। তাহলে বিক্রিয়ক এবং বিকারক কি পরস্পরের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে একটা ইন্টারমিডিয়েট লেখা রয়েছে। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট এটার অর্থ হচ্ছে অন্তর্বর্তী পদার্থ, অন্তর্বর্তী পদার্থ। এই অন্তর্বর্তী পদার্থ তার পরে সেটা আবার বিভিন্ন রকম রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাসিত হয়ে সেখানে কি হয়? বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, যে বিক্রিয়ক পদার্থের এমএন বন্ড সেটা ভেঙে গিয়েছে, আর এক্স ওয়াই এর যে বিকারক ছিল তার এক্স ওয়াই বন্ডটা ভেঙে গিয়েছে। কি হয়েছে? এম এক্স একটা নতুন বন্ড তৈরি হয়েছে, এন ওয়াই একটা নতুন বন্ড তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা একটা জিনিস স্পষ্ট, যে রিয়েজেন্টের ক্ষেত্রে অনেক সময় কি হয়? বন্ডের ব্রেকিং হতে পারে, হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা দেখতে পেলাম যে রিয়েজেন্ট, অনেক সময় রিয়েজেন্টের মধ্যে অনেক ধরনের রিয়েজেন্ট আছে যেগুলো নিজেদের মধ্যে বন্ড ব্রেকিং করে, আবার রিঅ্যাক্টেন্ট যারা আছে তারা নিজেদের মধ্যে বন্ড ব্রেকিং করে এবং নিউ বন্ড ফরমেশন করে। এখন এখানে একটা নতুন কথা লেখা রয়েছে ইন্টারমিডিয়েট, অন্তর্বর্তী পদার্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ যেতে গেলে কতগুলো অন্তর্বর্তী পদার্থ তৈরি হয়। সেই অন্তর্বর্তী পদার্থগুলোকে আমরা বিভিন্ন নামে জানি, পরবর্তীতে সেটা ডিসকাশন করা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সেগুলো হলো মূলত কি কি, সেগুলো তোমাদের এক করে বলে দিই। যেমন কার্বোক্যাটায়ন, প্রথমে হচ্ছে যে কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, তারপরে রয়েছে বেনজাইন, তারপরে 4 নম্বরে রয়েছে নাইট্রাইন, 5 নম্বরে রয়েছে কার্বিন। এই সব ইন্টারমিডিয়েট স্পিসিস গুলো তৈরি হয়, আরো বিভিন্ন রকম রয়েছে। তো এই সব ইন্টারমিডিয়েট স্পিসিস গুলো তৈরি হয়, তৈরি হওয়ার পরে সেটা বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়। আমরা কার্বোক্যাটায়ন নিয়ে ডিসকাস করব, কার্বনাইন নিয়ে ডিসকাস করব, বেনজিন নিয়ে ডিসকাস করব, নাইট্রিন নিয়ে ডিসকাস করব, কার্বিন নিয়ে ডিসকাস করব, সেটা অন্য একটা ক্লাসে ডিসকাশন হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে রিঅ্যাকশন মেকানিজম বা বিক্রিয়ার কৌশল বলতে কি বুঝি, ইন্টারমিডিয়েট স্পিসিস কোনগুলো? ইন্টারমিডিয়েট স্পিসিস বলতে মূলত কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, বেনজাইন, নাইট্রিন, কার্বিন,
এগুলোকে ইন্টারমিডিয়েট স্পেসিস বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে বন্ড ক্লিভেজ। তাহলে আমরা যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছি, বন্ডের ক্লিভেজ হচ্ছে, বুঝতে পারলাম যে একটা কোভ্যালেন্ট বন্ড, সেই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গিয়ে নতুন একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। তার মানে কি, আমরা এতক্ষণ জানলাম যে ওল্ড যে কোভ্যালেন্ট বন্ড, মানে রিঅ্যাক্ট্যান্টের যে কোভ্যালেন্ট বন্ডটা ছিল, সেই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যায় কার উপস্থিতিতে? রিএজেন্টের উপস্থিতিতে। তাহলে রিএজেন্ট রিঅ্যাক্ট্যান্ট পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করলে নতুন একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তো সেই যে বন্ড ক্লিভেজটা হয়, বন্ড ক্লিভেজটা দুটো প্রক্রিয়াতে হয়, একটা হচ্ছে হোমোলাইটিক ফিশন, একটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনের বাংলা কি? সুষম বিভাজন। সুষম মানে হচ্ছে সমানভাবে বন্ডটা বিভাজিত হবে, আর একটা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন, যেটা হচ্ছে অসম বিভাজন। কি হয় হোমোলাইটিক ফিশনের ক্ষেত্রে? এ সাপোজ এটা একটা কম্পাউন্ড A2, এটা পরস্পরের মধ্যে এ কোভ্যালেন্ট বন্ড দ্বারা একে অপরের সাথে যুক্ত রয়েছে। তাহলে এই যে সমযোজী একে অপরের সাথে এ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত রয়েছে, তার মানে কি একটা সিঙ্গেল বন্ড তৈরি করার জন্য দুটো ইলেকট্রনের দরকার হয়। এই দুটো ইলেকট্রন আমরা এখানে দেখতে পাচ্ছি এভাবে রয়েছে, দুটো ইলেকট্রন এখানে এভাবে রয়েছে। এবার যদি সুষমভাবে বিভাজিত হয়, আমরা এখানে একটা ছোট্ট করে অ্যারো দিলাম, দিয়ে করলাম কি এই দিক থেকে একটা এই অ্যারো আর এই দিক থেকে একটা এই অ্যারো, এটাকে ফিশ হুক অ্যারো বলে। কি বলে? ফিশ হুক অ্যারো। তাহলে এই যে ফিশ হুক অ্যারো দেওয়া হলো, এইটা কি হয়, এইভাবে ফিশ হুক অ্যারোর মাধ্যমে এই বন্ডটা বিভাজিত হয়ে যায়, এই কোভ্যালেন্ট বন্ডটা বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে কি তৈরি করে? একটা রেডিকাল তৈরি করে, যেটাকে আমরা বলি যে এইভাবে যদি ডট দিয়ে কোনো মূলকের মাথায় বা কোনো এলিমেন্টের মাথায় বা মৌলের মাথায় এইভাবে যদি কোনো ডট দেখি, তাহলে সেটাকে বলবো আমরা কি? ফ্রি রেডিকাল। কি বলবো? ফ্রি রেডিকাল। তাহলে এই ফ্রি রেডিকালটা কত অণু তৈরি? দুটো ফ্রি রেডিকাল তৈরি হলো। খুব সহজভাবে যদি আরো বোঝাই, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবে যে ক্লোরিন পরস্পরের সাথে কোভ্যালেন্টলি বন্ডেড, সমযোজী বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত রয়েছে। তাহলে যেহেতু কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন দ্বারা যুক্ত রয়েছে, তাহলে এই যে এর ইলেকট্রনটা কি হবে? এর দিকে শিফট করবে, এর ইলেকট্রনটা এই দিকে শিফট করবে। তাহলে কি হলো? আলটিমেট এখানটাই 2Cl+, দুটো ফ্রি রেডিকাল তৈরি হলো। একই রকম ভাবে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে? দুটো বন্ড রয়েছে। এবার দুটো বন্ডে কি আছে? এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা কোন দিকে শিফট করবে? এই দিকে শিফট করবে। আবার এটা এইদিকে ফিশ হুক অ্যারো দিয়ে শিফট করবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2H+, এই ডট 2H ডট। তাহলে এটাকে আমরা ফ্রি রেডিকাল বলবো। তাহলে একটা জিনিস দেখতে হবে যে হোমোলাইটিক ফিশনে বা সুষম বিভাজনের ক্ষেত্রে কি হয়? ফ্রি রেডিকাল তৈরি হয়। এই ফ্রি রেডিকালটা একটা হচ্ছে শর্ট লিভ স্পিসিস, বা স্থায়িত্ব খুব কম হয়। এর স্থায়িত্বটা কি হয়? খুব কম হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে হোমোলাইটিক ফিশনের ক্ষেত্রে কি তৈরি হয়? ফ্রি রেডিকাল তৈরি হয়। হোমোলাইটিক ফিশনটা কি? যে একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে যে বন্ডের যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় বা সুষমভাবে বন্টন হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা ফিশ হুক অ্যারো দিয়ে ইন্ডিকেট করি এবং সেটাকে আমরা ইলেকট্রন ডট দিয়ে লিখি। ইলেকট্রন ডট দিয়ে লিখলে সেটা এইরকম হয়, এটাকে আমরা বলি ফ্রি রেডিকাল। তাহলে হোমোলাইটিক ফিশনে কি তৈরি হয়? ফ্রি রেডিকাল তৈরি হয়। ফ্রি রেডিকাল তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা হেটেরোলাইটিক ফিশনে চলে আসি। হেটেরোলাইটিক ফিশনে কি হলো? হেটেরোলাইটিক ফিশন মানে হচ্ছে অসম বিভাজন। এটা মূলত ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করে হয়। কি বিষয়টা? যে এ বি একটা যৌগ, যেটা একে অপরের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। যদি ইলেকট্রোনেগেটিভিটি EN, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা A greater than B হয়, এর তড়িৎ ঋণাত্মকতা যদি B এর চাইতে বেশি হয়,
তাহলে পুরো ইলেকট্রনটা বন্ডের সম্পূর্ণ ইলেকট্রনটা শিফট করবে কোন দিকে, এ এর দিকে। তাহলে এরকম যদি হয়, তাহলে ইলেকট্রন সম্পূর্ণ ইলেকট্রনটা যদি এ এর দিকে শিফট করে, পুরো ইলেকট্রনটা যদি শিফট করে এ এর দিকে, তাহলে কি হবে, এ মাইনাস এর ইলেকট্রন আধিক্য দেখা যাবে, বি প্লাস বি এর ইলেকট্রন ঘাটতি তৈরি হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম যে এ আর বি, এ মাইনাস বি প্লাস, তাহলে একটা ইলেকট্রন আধিক্যযুক্ত মূলক তৈরি হলো, একটা ইলেকট্রন ঘাটতিযুক্ত মূলক তৈরি হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি হচ্ছে। তাহলে এটা যদি এরকম হতো যে বি গ্রেটার দেন এ হতো, তাহলে বি গ্রেটার দেন এ হলে এই রিয়াকশনটা কি হতো, যদি বি এর তড়িৎ ঋণাত্মকতা যদি এ এর চাইতে বেশি হতো, বি এর এই যে ইলেকট্রোনেগেটিভিটি বি গ্রেটার দেন যদি এ হতো, তাহলে আমরা কি দেখতে পেতাম, আমরা দেখতে পেতাম যে ইলেকট্রনের এই যে কোভ্যালেন্ট বন্ড এ আর বি এর মধ্যে যে কোভ্যালেন্ট বন্ড, তার মুভমেন্টটা ফুল মুভমেন্টটা কোন দিকে হতো, বি এর দিকে হতো, বা সম্পূর্ণ ইলেকট্রনের মুভমেন্টটা বি এর দিকে হতো। তাহলে এই যে বন্ডের যে ইলেকট্রন সেটা বি এর দিকে চলে যেত, তাহলে এটা হতো এ বি। এবার এটা পুরো বন্ডে যদি এদিকে চলে যায় তাহলে কি হবে, এ প্লাস বি মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তৈরি হচ্ছে, এক্ষেত্রে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, এক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছে। আমরা এর পরবর্তী পর্যায়ে জানবো যে ক্যাটায়ন আর অ্যানায়নের ভূমিকাটা মূলত রিয়েজেন্টের ক্ষেত্রে বা রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে সেইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা বন্ড ক্লিভেজে কি হয়, হোমোলাইটিক ফিশন এবং হেটেরোলাইটিক ফিশন। হোমোলাইটিক ফিশনে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এটা জানলাম। হেটেরোলাইটিক ফিশনে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হচ্ছে। হোমোলাইটিক ফিশনে যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় সেটা শর্ট লিভড স্পিসিস, তার স্থায়িত্ব খুব ক্ষণস্থায়ী হয়, কম হয়, আর এটা আর স্থায়িত্ব তুলনামূলকভাবে থাকে। এবার রিয়েজেন্ট, রিয়েজেন্ট গুলো সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে রিয়েজেন্ট বলতে আমরা কি বুঝি। রিয়েজেন্ট হচ্ছে বিকারক। তাহলে আমরা এখানে দেখলাম যে বিক্রিয়কের সাথে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে বিক্রিয়া এর সাথে বা রিঅ্যাক্টেন্টের সাথে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা মূলত বিকারক বলবো। ঠিক আছে, তাহলে বিকারক দুই ধরনের হয়, সেটা আমরা মূলত এখানে যেসব বিকারক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। কি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, তাহলে আমরা বিকারকের এই দুটো ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল আজকের ক্লাসে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে ইলেকট্রন লাভিং। ঠিক আছে, তার মানে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকবে। তার মানে এ একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পেসিস, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটা যৌগ হবে, যার মধ্যে ইলেকট্রন ঘাটতি থাকবে, অক্টেট ইনকমপ্লিট থাকবে। সে মূলত কি হবে, ইলেকট্রনের প্রতি লাভ দেখাবে, ফিলিংস দেখাবে, অ্যাট্রাকশন দেখাবে, ওইটাকে আমরা বলবো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল গুলোকে কিভাবে আমরা ক্যাটাগরাইজ করব, কিভাবে আমরা ভাগ করব সেটা আমরা পরে আলোচনা করছি। এখানে দেখো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে এটা হচ্ছে নিউক্লিও মানে নিউক্লিয়াস, ফাইল মানে লাভিং, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস লাভিং। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে। তাহলে এ যে হবে নিউক্লিওফাইলের নেচারটা কি হবে, নিউক্লিওফাইলের নেচার বা প্রকৃতিটা হবে এটা ইলেকট্রন রিচ স্পেসিস, মানে এখানে কি হবে, ইলেকট্রনের আধিক্য থাকবে। এখানে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে, প্রোটন ইজ পজিটিভলি চার্জ স্পেসিস। প্রোটন কি হয়, প্রোটনের পজিটিভ, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ স্পেসিস প্রোটন থাকে। ওই কারণে আমরা এখানটাই দেখব যে নিউক্লিয়াস লাভিং যারা হবে তাদের মধ্যে কি হবে, ইলেকট্রনের এক্সেসিভ ইলেকট্রন থাকবে বা অতিরিক্ত ইলেকট্রন থাকবে, যারা কি হবে অপরকে আমরা ইলেকট্রন ডোনেট করতে পারবে বা দিতে পারবে। ঠিক আছে, তাহলে রিয়েজেন্ট ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলকে আমরা ইলেকট্রন লাভিং, নিউক্লিওফাইলকে নিউক্লিয়াস লাভিং। নিউক্লিওফাইলের ক্যাটাগরি কি হবে সেটা আমি বলে দিলাম, ইলেকট্রোফাইলের ক্যাটাগরি কি হবে সেটাও বললাম। নেক্সট হচ্ছে টাইপস অফ রিয়েজেন্ট। এখানে আলোচনা করার ক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রোফাইলস, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোন এক ধরনের মূলক যা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়।
তাহলে আগেই বললাম যে ইলেকট্রন ঘাটতি থাকবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট থাকবে। কোনো সময় এরকম হতে পারে যে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, চলে গেছে। যেমন আমি যদি খুব সহজ করে বোঝাই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, এটা সবার জানা। এবার এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এটা H প্লাস তৈরি হলো, তার মানে এর 1s কক্ষকটা কি হলো, ভ্যাকান্ট তৈরি হলো, খালি হয়ে গেল। তাহলে এই H প্লাসটা কি করবে, H প্লাসটা ইলেকট্রন গ্রহণ করার প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে, যেহেতু এর কি হচ্ছে, ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। তাহলে ইলেকট্রন ঘাটতি তৈরি হওয়ার জন্য কি হবে, এর মাথায় প্লাস চার্জ এসছে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। তাহলে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, তার মানে কি এই ইলেকট্রনের দিকে অ্যাট্রাকশন দেখাবে। এরকম আরো অনেক স্পেসিস আছে, যেমন ক্লোরিনের ক্ষেত্রে কি হতে পারে, ক্লোরিনের ক্ষেত্রে যদি হেটেরোলাইটিক ফিশন হয়, তাহলে একদিকে কি হবে, এই ইলেকট্রন চলে যাবে, এটা Cl মাইনাস তৈরি হবে। তাহলে একদিকে যদি Cl মাইনাস হয়, তাহলে একদিকে কি হবে, Cl প্লাস তৈরি হবে। তাহলে এইভাবে এগুলো, এই যে Cl প্লাস, তার মানে কি এর 7টা ইলেকট্রন, তার মানে নিশ্চয়ই 7টা ইলেকট্রন নেই, এই ইলেকট্রনটাকে নিয়ে পুরোপুরি গিয়েছে একটা ক্লোরিন, তার মানে এটা কি হচ্ছে, এটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে। তাহলে ক্লোরিন ইলেকট্রোফাইল হিসাবে কাজ করছে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। তাহলে এমন একটা জায়গায় যাবে যেখানে গেলে ইলেকট্রন পাবে, এই হচ্ছে বিষয়। তো এবার আমরা এর ক্যাটাগরিগুলো আলোচনা করি। অসম্পূর্ণ অষ্টক এবং ধনাত্মক আধানযুক্ত, এই বিষয়টা নিয়ে এবার আমি আলোচনা করছি। অসম্পূর্ণ অষ্টক, প্রথমে হাইড্রোজেনের অষ্টক নিয়ে কোনো কথা হবে না, কারণ হাইড্রোজেনের যদি হাইড্রোজেন স্পেসিস হয়, তাহলে সেক্ষেত্রে H2 মলিকুলস যদি হয়, তাহলে তার দুটো ইলেকট্রন থাকবে। তো এক্ষেত্রে হাইড্রোজেনের কি হচ্ছে, হাইড্রোজেন আমি আগেই ব্যাখ্যা করলাম যে হাইড্রোজেন কে আমরা 1s1 লিখি। তাহলে 1s1 থেকে আমি আবারও এটা এক্সপ্লেন করে দিচ্ছি, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, H প্লাস তৈরি হলো, তার মানে এর ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, তার মানে এটা একটা ইলেকট্রোফাইল, এর অসম্পূর্ণ অক্টেট রয়েছে। আর প্লাসটাকে, আর মিন্স আমরা কি জেনেছি এর আগে, আইইউপিএসসি নোমেনক্লেচার পড়ানোর সময় আমরা বলেছি যে আরটাকে কি হিসাবে ডিনোট করব, আরটাকে কি হিসাবে উল্লেখ করব, আরটাকে আমাদের উল্লেখ করতে হবে অ্যালকাইল গ্রুপ। তার মানে অ্যালকাইলকে আমরা কি বলি, আর ফর যদি আমরা CH3 লিখি, তাহলে এটার নাম মিথাইল। তাহলে আর প্লাস হলে এটা হবে মিথাইল ক্যাটায়ন, বা এটাকে কি বলবো, কার্বনের মাথায় প্লাস থাকলে আমাদের বলবো মিথাইল কার্বোক্যাটায়ন। কি বলবো এটাকে, মিথাইল কার্বোক্যাটায়ন। ইয়েস, কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন বলবো এটাকে আমরা মিথাইল কার্বোক্যাটায়ন বলবো। তাহলে মিথাইল কার্বোক্যাটায়নের ক্ষেত্রে এটা অ্যালকাইল কার্বোক্যাটায়ন একটা। আবার যদি এটাকে আমরা CH3 লিখি, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো ইথাইল কার্বোক্যাটায়ন। এটাকে আমরা ইথাইল কার্বোক্যাটায়ন বললাম। এবার এটা জানতে হবে যে এটাকে অসম্পূর্ণ ইনকমপ্লিট অক্টেট কিভাবে বলছি। ইনকমপ্লিট অক্টেট এভাবে বলছি, কি এর মাথায় প্লাস আছে, তাহলে এটা মিথাইল কার্বোক্যাটায়ন যদি হয়, তাহলে যে কার্বনটার উপর প্লাস আছে সেই কার্বনে কটা ইলেকট্রন রয়েছে টোটাল, এই বন্ডের জন্য দুটো ইলেকট্রন, এই বন্ডের জন্য দুটো ইলেকট্রন, এই বন্ডের জন্য দুটো ইলেকট্রন, তাহলে টোটাল 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন রয়েছে, 6টা ইলেকট্রন মানে কি ইনকমপ্লিট অক্টেট। এটাকে আমরা অসম্পূর্ণ অষ্টক বলি, এটাকে আমরা কি বলবো, অসম্পূর্ণ অষ্টক বলবো। এটাকে কি বলবো, নাইট্রোসোনিয়াম আয়ন। ইথাইলের ক্ষেত্রে একই রকম ভাবে, ইথাইলের ক্ষেত্রে কি রকম ভাবে হবে, ইথাইলের ক্ষেত্রে যদি আমরা এই কার্বনটা দেখি, তাহলেই বোঝা যাবো যে CH এখানে প্লাস, তাহলে এটাতে কত, 6টা ইলেকট্রন, এটাতে CH3 রয়েছে। তাহলে এই কার্বনের যে যার মাথায় প্লাস রয়েছে ইথাইল কার্বোক্যাটায়ন, এখানে কি টোটালটা হচ্ছে 6 ইলেকট্রন, 6টা ইলেকট্রন। তাহলে এখানে কি ইনকমপ্লিট অক্টেট রয়েছে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে এখানে মিথাইল কার্বোক্যাটায়ন, ইথাইল কার্বোক্যাটায়ন, একই রকম ভাবে আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন হতে পারে, টারবিউটাইল কার্বোক্যাটায়ন হতে পারে। দিস অল আর ইলেকট্রোফাইলস, ঠিক আছে, তাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে বা ইলেকট্রন ঘাটতি থাকে, ওই কারণে তাদেরকে আমরা অসম্পূর্ণ অষ্টক বিশিষ্ট ইলেকট্রোফাইল হিসাবে জানবো। এবার নাইট্রোসোনিয়াম আয়নের ক্ষেত্রে কি হয়, NO+, ঠিক আছে, তার মানে এখানে লোন পেয়ার থাকবে, নাইট্রোজেনের মাথায় প্লাস, 6 অক্সিজেনের বাইরে দুটো বন্ড করেছে, 6টা ইলেকট্রন থাকে,
তাহলে এখানে নাইট্রোজেনের কটা, টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে 8টা ইলেকট্রন থাকার কথা, টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট রয়েছে, ইনকমপ্লিট অক্টেট রয়েছে। এখানে দুটো, এখানে দুটো, চারটে, দুটো বন্ডের জন্য 4টা ইলেকট্রন, আর এই লোন পেয়ার হিসেবে একটা থাকে, তো টোটাল কটা হলো 6টা, তাহলে ইনকমপ্লিট অক্টেট, তার মানে অসম্পূর্ণ অষ্টক এটা। এবার একই রকম ভাবে আরসিও এটাকে অ্যাসাইলিয়াম আয়ন বলা হয়। অ্যাসাইলিয়াম আয়নের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এদিকে যে কোনো অ্যালকাইল গ্রুপ, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত রয়েছে, কার্বনের মাথায় প্লাস রয়েছে, তার মানে কার্বনের যে সিঙ্গেল বন্ডটা, সেই সিঙ্গেল বন্ডে কটা ইলেকট্রন রয়েছে, দুটো, আর এখানে কার্বনের যে ডাবল বন্ড অক্সিজেনের সাথে দুটো দুটো 4টা, তার মানে এখানে টোটাল কটা ইলেকট্রন রয়েছে, 6 ইলেকট্রন রয়েছে, তার মানে এটাও ইনকমপ্লিট অক্টেট, কমপ্লিট অক্টেট রয়েছে, এটাও ইনকমপ্লিট অক্টেট রয়েছে, ঠিক আছে, অসম্পূর্ণ অষ্টক রয়েছে। একই রকম ভাবে হ্যালোনিয়াম আয়ন, যেখানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এগুলো ক্লোরিন ব্রোমিন আয়োডিনের আমি এটা আগে লিখেছিলাম যে ক্লোরিনে যদি Cl+ হয়, তাহলে Cl+ এ ক্লোরিনের বাইরে কটা, 7টা ইলেকট্রন থাকে, প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন কম রয়েছে, তাহলে একটা ইলেকট্রন কম রয়েছে মানে কি ক্লোরিনের বাইরে টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে ক্লোরিনের বাইরে যেহেতু টোটাল 6টা ইলেকট্রন রয়েছে, তার মানে কি এটা ইনকমপ্লিট অক্টেট, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে আছে বা ইলেকট্রন ঘাটতিতে আছে, যেহেতু ইলেকট্রন ঘাটতিতে আছে তাহলে সে সব সময় কোথায় গিয়ে রিঅ্যাকশন করবে, যেটা ইলেকট্রন রিচ সেন্টার, যেটা তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে, সেই সব স্পেসিসকে রিঅ্যাকশনের সময় এই সব ইলেকট্রোফাইল চুজ করবে। তাহলে এই ছিল অসম্পূর্ণ অষ্টক বা ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রোফাইল, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা যেটা আঁকবো অসম্পূর্ণ যোজ্যতা কক্ষক বিশিষ্ট প্রশম অণু, আমরা এসব নিয়ে আলোচনা করব। এদের ভ্যালেন্স সেলটা ইনকমপ্লিট বলতে বোরন ট্রাইফ্লোরাইডের স্ট্রাকচার সবাই জানি আমরা, যে টিপি শেপ, ট্রায়াগোনাল প্ল্যানার শেপ হয়, তাহলে ট্রায়াগোনাল প্ল্যানার শেপের ক্ষেত্রে কি হয়, BF3, তাহলে BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এটা আমরা সবাই জানি, এটা বোরন ট্রাইফ্লোরাইড, এটা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে ছিল। তাহলে বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে বোরনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 3টে, আর ফ্লুরিনের একটা একটা করে ইলেকট্রন নিয়ে টোটাল 6টা ইলেকট্রন নিয়েছে, তাহলে এক্ষেত্রে 6টা ইলেকট্রন রয়েছে, 6টা ইলেকট্রন মানে কি ইনকমপ্লিট অক্টেট, বা ভ্যালেন্স সেলটা কি, বা যে যোজ্যতা কক্ষক সেটা কি অসম্পূর্ণ রয়েছে, 8টা কক্ষক হলে কি যোজ্যতা কক্ষকটা কমপ্লিট হয়, তাহলে সেক্ষেত্রে এটা ইনকমপ্লিট ভ্যালেন্স সেল বিশিষ্ট, ওই কারণে এটাকে বলা হচ্ছে যে এটা অসম্পূর্ণ যোজ্যতা কক্ষক বিশিষ্ট প্রশম অণু। প্রশম কেন, এর মাথায় কোনো রকম কোনো চার্জ নেই, পজিটিভ বা নেগেটিভ কোনো রকমই কোনো চার্জ নেই, তাই এটাকে আমরা প্রশম বলছি। তাহলে এটা 6টা ইলেকট্রন, 6 ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, অসম্পূর্ণ অষ্টক, এটা রয়েছে অসম্পূর্ণ অষ্টক। নেক্সট হচ্ছে AlCl3, AlCl3 ক্ষেত্রে একই জানি আমরা, AlCl, তাহলে অ্যালুমিনিয়ামের বাইরের 3টে ইলেকট্রন, 3টে ক্লোরিনের একটা একটা করে ইলেকট্রন নিয়ে টোটাল কটা ইলেকট্রন রয়েছে, 6 ইলেকট্রন, তাহলে এটাও অসম্পূর্ণ ইলেকট্রন রয়েছে, তাহলে অসম্পূর্ণ ইলেকট্রনের জন্য এটাও কি হচ্ছে যে ইনকমপ্লিট ভ্যালেন্স সেল থাকছে, তাই এটাও কি করবে, এটাও ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে এবং প্রশম ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার আমরা জানি SO, সালফারের বাইরে 6টা অক্সিজেন থাকে, 3টে অক্সিজেনের সাথে প্রতিটা অক্সিজেন থেকে দুটো করে ইলেকট্রন নিয়ে পাই বন্ড করবে। এবার পাই বন্ডে কি সালফার আর অক্সিজেনের মধ্যে কি ইলেকট্রন শিফট কোন দিকে হবে, এইদিকে হবে, এটা এইদিকে ইলেকট্রন শিফটিং হবে, এটা এইদিকে ইলেকট্রন শিফটিং হবে, তাহলে এটা হবে ডেল মাইনাস, এটাও ডেল মাইনাস, এটাও ডেল মাইনাস, তাহলে এখানে কি প্লাস ক্যারেক্টার ডেভেলপ করবে, তাহলে কি হবে, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। একই রকম ভাবে ব্রোমিনের ক্ষেত্রে কি হয়, ব্রোমিনের ক্ষেত্রে যেটা হয় যে যেটা এর আগে ক্লোরিনের ক্ষেত্রে দেখালাম, যে ব্রোমিনের ক্ষেত্রে যদি স্লাইট ইলেকট্রনের মুভমেন্ট বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্রোমিন থেকে পুরো ইলেকট্রনটা চলে যাবে, তাহলে এটা হবে কি Br+, আর এটা হচ্ছে Br-, তাহলে সেক্ষেত্রে এই Br+টা কি হবে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। এরকম একাধিক আরো অনেক এক্সাম্পল রয়েছে, সেগুলো তোমরা আলোচনা করবে, যেগুলো কমনলি ইউজড হয় সাধারণত, সেসবগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যে অসম্পূর্ণ যোজ্যতা কক্ষক বিশিষ্ট প্রশম অণু, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রসারিত যোজ্যতা কক্ষক বিশিষ্ট প্রশম অণু। এখানে দেখো PCl5, এবার PCl5 এর ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল
এখানে ইলেকট্রনের যেটা হচ্ছে যে 10টা ইলেকট্রন, তার মানে অক্টেটকে এক্সপ্যান্ড করে গেছে। এবার পি এখানে যে কেন্দ্রীয় পরমাণুগুলো রয়েছে ক্লোরিন এবং এসএন টিন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি ফসফরাসের কত 15। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2 2s2 2p6 3s2 3p কি 3, তাহলে এর 3d-টা কি হচ্ছে ভ্যাকেন্ট থাকছে। তাহলে 3d যেহেতু ভ্যাকেন্ট রয়েছে, তাহলে এ সব সময় কি চেষ্টা করবে যে যেহেতু ভ্যাকেন্ট রয়েছে, অতিরিক্ত ইলেকট্রন পাওয়ার পরও যেহেতু ফসফরাসের ডি কক্ষক ভ্যাকেন্ট রয়েছে, অনেক সময় কি করে জলের সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড তৈরি করে, তখন এটা কি করে PCl5 কি করে PCl5 আমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে PCl5 যখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে জলের সাথে বিক্রিয়া করে, SnCl4 সেম কেস জলের সাথে বিক্রিয়া করে SnOH তৈরি করে, OH4 তৈরি করবে। এরকম অনেক রিঅ্যাকশনস রয়েছে যেগুলোতে কি হয় যে ডি কক্ষক যাদের ভ্যাকেন্ট রয়েছে তারা কিন্তু ইলেকট্রন লাভিং, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন দেখায়, তাহলে তারা কি হবে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। যেহেতু আপাত দৃষ্টিতে মনে হবে যে এখানে ইলেকট্রন কোথায় ফাঁকা রয়েছে, ফসফরাস এবং টিন এগুলোর প্রত্যেকটাই যে ডি কক্ষক রয়েছে সেই ডি কক্ষক ফাঁকা রয়েছে, এবং ডি কক্ষকে কি হয় একটা নিউক্লিওফাইল গিয়ে সেখানে ইলেকট্রন দেয়, এবং এটা তখন ইলেকট্রনের সাথে যে ইনকামিং নিউক্লিওফাইল এই ইলেকট্রোফাইল হিসাবে বিহেভ করে তখন পরস্পরের সাথে রিঅ্যাকশন করে। তাহলে আমি এগেন আই রিপিট, PCl5 এর ক্ষেত্রে কি হয় ডি কক্ষক ভ্যাকেন্ট, SN এর ক্ষেত্রে একই রকম ভাবে কি হবে ডি কক্ষক ভ্যাকেন্ট থাকবে, এবং ডি কক্ষক ভ্যাকেন্ট থাকার ফলে কি হবে যে এদের যে ফাঁকা ডি কক্ষকে ইলেকট্রনের সাথে যারা নিউক্লিওফাইল আছে জল বা অ্যালকোহল অন্য কোনো নিউক্লিওফাইল তারা কি হবে ডি কক্ষকে ইলেকট্রন প্রদান করে, তখন এই PCl5 বা SnCl4 ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, বা জল বা অ্যালকোহল আর অন্যান্য যারা স্পেসিস রয়েছে যারা ইলেকট্রন প্রদান করবে তারা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এইটা ছিল এখানে। এবার নেক্সট হচ্ছে যে ধ্রুবীয় পাই বন্ধন বিশিষ্ট যৌগ যেটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। ধ্রুবীয় পাই বন্ধন বিশিষ্ট যৌগ যেটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। এবার এখানে কি হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে অক্সিজেন কম্পারেটিভলি মোর ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন কি আমরা যদি পিরিয়ডিক প্রপার্টিজে যাই তাহলে কার্বনের পরে অক্সিজেন রয়েছে, তাহলে কার্বন নাইট্রোজেন তারপরে অক্সিজেন, তাহলে অক্সিজেন কার্বনের তুলনায় বেশি ইলেকট্রনিক, তাহলে ইলেকট্রনের শিফটিং পাই বন্ড কি লুজলি বাউন্ড বন্ড, তাহলে যেহেতু দুর্বলভাবে আবদ্ধ থাকে তাহলে ইলেকট্রনের শিফটিং যেটা মোর নেগেটিভ এলিমেন্ট তার দিকে হবে, তাহলে মোর নেগেটিভ এলিমেন্ট কি অক্সিজেন, তাহলে এখানে যদি অক্সিজেন হয় এটা যদি অক্সিজেনের হয় তাহলে কি হবে এক্ষেত্রে যেটা হচ্ছে কার্বনের মাথায় এখানে মাইনাস চার্জ ডেভেলপ করবে ডেল মাইনাস, আর এখানে কি হবে ডেল প্লাস চার্জ ডেভেলপ করবে, তার মানে কি এটা তখন আমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। একই রকম ভাবে এখানে পাই বন্ধনের ইলেকট্রন শিফটিং হবে, কিন্তু পাই বন্ড পোলার পাই বন্ড, তার মানে এখানে কার্বন অক্সিজেনের যে পাই ইলেকট্রন সেটার কথা বলা হচ্ছে। একই রকম ভাবে কার্বনিল ক্লোরাইড, আমরা কার্বনিল ক্লোরাইডের যদি স্ট্রাকচারটা দেখি এইটা, কার্বনিল ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে পাই বন্ডের কথা বলছি, তাহলে এখানে কার্বন অক্সিজেনের মধ্যে পাই বন্ড রয়েছে, তাহলে এই পাই বন্ডটাকে কি করতে হবে আমাকে পাই বন্ডের যেটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেহেতু পাই বন্ড হচ্ছে উইক হেল্ড ইলেকট্রন থাকে, দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনের শিফটিং কোন দিকে হবে অক্সিজেনের দিকে হবে, তাহলে ইলেকট্রনের শিফটিং যদি অক্সিজেনের দিকে হয় তাহলে এখানে কি হবে মাইনাস চার্জ ডেভেলপ করবে, এখানে কি হবে প্লাস চার্জ ডেভেলপ করবে, তাহলে কি কার্বনের এই সেন্টারটা তখন আমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। একই রকম ভাবে আমি যদি অ্যালকিল সায়ানাইড RCN, এটা অ্যালকিল সায়ানাইডের ক্ষেত্রে কি আছে C ট্রিপল বন্ড N, তাহলে এখানে দুটো পাই বন্ড রয়েছে, এখানে আমাদের দুটো পাই বন্ড রয়েছে আর C ট্রিপল বন্ড N, এখানে আমাদের দুটো পাই বন্ড। এবার দুটো পাই বন্ড তাহলে কার্বন নাইট্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন, তাহলে অবভিয়াসলি নাইট্রোজেনের দিকে ইলেকট্রন শিফট করবে, তার মানে কি নাইট্রোজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে ইলেকট্রন যদি এদিকে শিফট করে তাহলে কি নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করবে, কার্বনের মাথায় কি হবে প্লাস চার্জ ডেভেলপ করবে, তাহলে কার্বনের মাথায় যে প্লাস চার্জটা ডেভেলপ করছে তখন সেটা কি হবে কার্বো ক্যাটায়ন। এখানে কার্বন অক্সিজেন পাই বন্ড রয়েছে, কার্বন অক্সিজেন পাই বন্ড, তাহলে এটা পোলার পাই বন্ড, তাহলে ইলেকট্রনের শিফটিং কোন দিকে হবে একটু আগে বললাম যে অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ তাহলে অক্সিজেনের দিকে ইলেকট্রনের শিফটিং হবে। এবার ইলেকট্রনের শিফটিং যদি হয় তাহলে কি হবে এটা ডেল মাইনাস হবে বা মাইনাস হবে, আর এটা কি হবে ডেল প্লাস হবে, তাহলে কি হবে এটাকে ডেল মাইনাস না লিখে মাইনাস আর এটাকে ডেল প্লাস না লিখে এটাকে প্লাস, তাহলে কার্বনের এই সেন্টারটা কি হবে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। তাহলে ধ্রুবীয় পাই বন্ধন বিশিষ্ট
যৌগ যেটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানতে পারলাম যে যাদের মধ্যে পাই বন্ড থাকে তারাও ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। কেন ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে? কারণ পাই বন্ধনের ইলেকট্রন লুজলি বাউন্ড ইলেকট্রন, এবং যেটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার দিকে ইলেকট্রনটা শিফট করবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী স্লাইডে যাব। মুক্তমূলক কার্বন, নাইট্রেন এবং নাইট্রেনের ব্যবহার ইলেকট্রোফাইল হিসাবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখছি যে হাইড্রোজেন, এখানে রয়েছে হাইড্রোজেনের মাথায় একটা ফ্রি রেডিক্যাল রয়েছে এক্স, তারপরে অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, তারপর এখানে নাইট্রিন, এখানে কার্বিন, এসব ফ্রি রেডিক্যাল গুলো কি হবে? ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। এক্ষেত্রে কি হলো? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে যে এটা আগেই আলোচনা হলো যে হাইড্রোজেন এভাবে তৈরি হয় যদি H2 মলিকিউলস যেটা সেটা এভাবে কোভ্যালেন্টলি বন্ডেড বা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তাহলে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, এখানকার একটা ইলেকট্রন, আমরা যদি ফিস হুক অ্যারো দিয়ে এটাকে শিফট করাই স্ব দিকে বা নিজ নিজ দিকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যেখানে 2H+ তৈরি হয়েছে। তার মানে এটাকে কি বলবো? হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল বললো। একই রকম ভাবে এখানে যদি ক্লোরিন হয় মানে এক্স ক্লোরিন, এটাকে বোঝানোর জন্য কি হবে? Cl, তাহলে Cl এর যদি কোভ্যালেন্টলি বন্ডেড হয় তাহলে দুটো ইলেকট্রন একে অপরের দিকে যদি শিফট করে তাহলে কি হবে? এখানে 2Cl+ তৈরি হবে। তা এইরকম ভাবে হ্যালোনিয়াম যে ফ্রি রেডিক্যাল সেগুলো তৈরি হয়। এখানে দেখো অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, অ্যালকাইল ফ্রি রেডিক্যালটা কি? অ্যালকাইল ফ্রি রেডিক্যালটাও সেম একই রকম ভাবে। যে আমরা যদি মিথেন দেখি, তাহলে মিথেনের ক্ষেত্রে একটা হাইড্রোজেনের কি হয়? একদিকে হলো, আর একটা হাইড্রোজেনের কার্বনের একদিকে ইলেকট্রন হলো, তখন সেক্ষেত্রে কি হবে? যে আমার আর এর মাথায় বা যে কার্বনটা রেডিক্যাল থাকবে সে কার্বন মিথাইল ফ্রি রেডিক্যাল বা ইথাইল ফ্রি রেডিক্যাল এসব তৈরি হবে। ঠিক আছে, একই রকম ভাবে এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে H ডট হিসাবে রিপ্লেস করে দিই, H ডট হিসাবে, আচ্ছা একটু বুঝিয়েই বলি তাহলে। আমি এটা নিয়ে আলোচনা করছি অ্যালকাইল রেডিক্যালটা নিয়ে। অ্যালকাইল রেডিক্যালটা কি? সি, এগুলোতে সবকটাতে হাইড্রোজেন। তাহলে কি হচ্ছে? এটা যেহেতু কোভ্যালেন্টলি বন্ডেড, তাহলে এটা যদি ফিস হুক অ্যারো দিয়ে এইভাবে শিফট করি ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যদি এইদিকে শিফট করি তাহলে এখানে কি তৈরি হবে? এটাকে ইন দা প্রেজেন্স অফ H নিউ হিট দিয়ে সূর্যালোকের উপস্থিতিতে যদি করা হয় তাহলে এটা কি হবে? বন্ডের যে হোমোলিটিক ফিশন বা হোমোলাইটিক ফিশন সেটা সুষমভাবে চারিদিকে দুটো কার্বনের দুই দিকে ইলেকট্রনটা মুভমেন্ট করবে। তাহলে এক্ষেত্রে হবে এটা এদিকে হয়েছে মানে এদিকে CH3 রয়েছে, তাহলে এটা CH3 ডট, আর এখানে আরেকটা CH3 ডট, তাহলে এখানে CH3 ডট রয়েছে, তার মানে এটা আমরা R ডট। একই রকম ভাবে ইথাইল, একই রকম ভাবে প্রোপাইল, বিভিন্ন ধরনের আমরা রেডিক্যাল তৈরি করতে পারি। এই যে RCN, এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে নাইট্রোজেন এবং এর যেটা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রনটা রয়েছে সেটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি ইলেকট্রন ঘাটতি রয়েছে, তার মানে এখানে দুটো আর এখানে দুটো, মোট চারটে ইলেকট্রন রয়েছে, কিন্তু নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকার কথা। নাইট্রোজেনের বাইরে টোটাল অষ্টক ইনকমপ্লিট রয়েছে। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে, কিন্তু এখানে দেখো কার্বনের সাথে নাইট্রোজেনের একটা বন্ড আর একটা লোন পেয়ার হিসাবে আছে, তার মানে অক্টেট ইনকমপ্লিট রয়েছে। অক্টেট যেহেতু ইনকমপ্লিট রয়েছে তাহলে এটা কি? এই নাইট্রিনটা আমার ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। একই রকম ভাবে কার্বন CH2 এই কার্বিনটার ক্ষেত্রে কি হচ্ছে? যে দুটো আমার হাইড্রোজেন কার্বনের সাথে বন্ড করা রয়েছে, দুটো হাইড্রোজেন কার্বনের সাথে বন্ড করা রয়েছে, আর এখানে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে টোটাল 8টার থেকে কম ইলেকট্রন রয়েছে, মানে এর ইলেকট্রন ঘাটতি রয়েছে। যেহেতু এর ইলেকট্রন ঘাটতি রয়েছে, 8টা অষ্টক ইনকমপ্লিট রয়েছে বা অক্টেট ইনকমপ্লিট রয়েছে, তাই এটার ক্ষেত্রে কি হবে? এটাও ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ছিল যে মুক্তমূলক কার্বিন নাইট্রিনের ব্যবহারে ইলেকট্রোফাইল হিসাবে হবে আর কি। নেক্সট হচ্ছে নিউক্লিওফাইলসটা কি? নিউক্লিওফাইল এতক্ষণে আমরা জানলাম ইলেকট্রোফাইল কি কি প্রকারের হয়, কোনগুলোকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে আইডেন্টিফাই করব সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো। এখন যেটা আলোচনা করব নিউক্লিওফাইলস মানে হচ্ছে, আগেই বলেছি নিউক্লিওফাইলস মিন্স নিউক্লিয়াস লাভিং। কি?
তাহলে নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন থাকবে। আমরা আগেই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে জানছি নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে। প্রোটন মানে হচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে এখানে যেহেতু পজিটিভলি চার্জ, তাহলে এখানে দেখতে হবে যে ইলেকট্রন আধিক্যযুক্ত মূলক ইলেকট্রন প্রদানের ক্ষমতা রাখে। তাহলে ইলেকট্রন আধিক্যযুক্ত মূলক আমরা এখানে জানছি Cl মাইনাস, Cl মাইনাসের ইলেকট্রন এক্সেস ইলেকট্রন রয়েছে। তারপরে F মাইনাস এক্সেস ইলেকট্রন রয়েছে, Br মাইনাস এক্সেস ইলেকট্রন রয়েছে, NO2 মাইনাস এক্সেস ইলেকট্রন রয়েছে, NH3 লোন পেয়ার এক্সেস ইলেকট্রন রয়েছে, আর NH2 এগুলোর কি হয়েছে, অতিরিক্ত ইলেকট্রন রয়েছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো, এরা নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন থাকবে যেহেতু এদের অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, তার মানে এরা ইলেকট্রন দানের ক্ষমতা রাখে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমার একটু মিস্টেক হয়েছে, যে অল ইলেকট্রোফাইলস যারা ইলেকট্রন ঘাটতি তারা কি করবে, যে লুইস অ্যাসিড হিসাবে বিহেভ করবে। কি হিসাবে বিহেভ করবে, লুইস অ্যাসিড। তার মানে কি, তারা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি রাখে, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি থাকে। তাহলে অল ইলেকট্রোফাইলস আর লুইস অ্যাসিড। কিন্তু কখনোই আমরা পটাশিয়াম বা সোডিয়াম এগুলোকে আমরা লুইস অ্যাসিড বলবো না। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে এটা হলো, তাহলে এটা আমরা বললাম যে নিউক্লিওফাইলস কারা হবে, যারা ইলেকট্রন দান করার প্রবণতা রাখে, যারা ইলেকট্রন দান করতে পারে। কোথায়, টুয়ার্ডস নিউক্লিয়াস, নিউক্লিয়াসের দিকে। এবার ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইল। ঋণাত্মক আধানযুক্ত নিউক্লিওফাইলের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, SH মাইনাস, RCO মাইনাস, CN মাইনাস, R মাইনাস, এগুলো সব কটার মাথায় মাইনাস রয়েছে। তাহলে মাইনাস মানে এটা কি, মাইনাস মানেই অতিরিক্ত ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন মানে এটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। নিউক্লিওফাইল হলেই সে কি করবে, যে কোনো নিউক্লিওফিলিক সেন্টার মানে যেখানে গেলে পজিটিভলি চার্জ রয়েছে। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, যে আর আমি একটু বুঝিয়ে দিই, COH এটা হচ্ছে পোলার পাই বন্ড। তাহলে এখানে ইলেকট্রনের শিফটিং হবে। এবার এখানে ইলেকট্রনের যদি শিফটিং হয় তাহলে এটা কিরকম হবে, এটা আর CO মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে প্লাস হলো মানে কার্বনের যেটা নিউক্লিয়াস সেটা পজিটিভলি চার্জ হলো। এবার এখানে কি হবে, যে কোনো নিউক্লিওফাইল, CN একটা নিউক্লিওফাইল, তাহলে CN নিউক্লিওফাইলটা এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে এই যে কার্বনের নিউক্লিয়াস, সেই কার্বনের নিউক্লিয়াসটাকে প্রিফার করবে কে, CN এর মতো নিউক্লিওফাইল। বা হয়তো এখানে NO2 কোন নিউক্লিওফাইল থাকলো, তাহলে NO2 নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে। বা যদি NH2 কোন নিউক্লিওফাইল থাকে, NH2 এর মতো কোন নিউক্লিওফাইল এখানে গিয়ে অ্যাটাক করবে। এই ধরনের বিভিন্ন নিউক্লিওফাইল যেটা পজিটিভলি চার্জ সেন্টার, যেখানে মূলত যে নিউক্লিয়াসে মূলত কি হবে, ইলেকট্রন ঘাটতি থাকবে, সেখানে এই নিউক্লিও ফাইলগুলো গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, এবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়যুক্ত নিউক্লিওফাইল। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখানে RNH3, তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেনের কি, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে, এখানে 3টে আর, এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা কি হবে, এই লোন পেয়ারটা অন্য কাউকে দেওয়ার ক্ষমতা রাখে। কি করে, অন্য কাউকে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে NH3, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে যে লোন পেয়ারটা সেটাও যদি কারো ইলেকট্রনের প্রয়োজন হয়, যার নিউক্লিয়াসে ইলেকট্রন ঘাটতি রয়েছে, সেখানে গিয়ে ইলেকট্রন ডোনেট করতে পারবে। একই রকম ভাবে RNH2, অ্যালকাইল অ্যামিন, যে কোনো অ্যালকাইল, যদি RCH3 হয় তাহলে এটা মিথাইল অ্যামিন, যদি CH3 CH2 হয়, এখানে যদি CH3 CH2 লেখা হয়, এটা আমরা যদি এটা CH3 CH2 লিখি, NH2 লিখি, তাহলে CH3 NH2 যদি লিখি তাহলে এটাকে আমরা বলবো মিথাইল অ্যামিন। তাহলে মিথাইল অ্যামিন একটা নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে। আর যে কোনো গ্রুপ হতে পারে, আর যে কোনো গ্রুপ হতে পারে, বেনজাইল অ্যামিন হতে পারে, ইথাইল অ্যামিন হতে পারে, মিথাইল অ্যামিন হতে পারে, আইসোপ্রোপাইল অ্যামিন হতে পারে, এনিথিং, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যে কোনো অ্যামিন হতে পারে। যদি প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামিন এন এর উপর হাইড্রোজেনের সংখ্যার উপর ডিপেন্ড করা হয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যেমন এটা হচ্ছে CH3 NH CH3 NH3, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে CH3 NH CH3 এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, তাহলে এটাও নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। একই রকম ভাবে এখানে জল রয়েছে, জলে কি অক্সিজেনের দুটো লোন পেয়ার রয়েছে,
এই দুটো লোন পেয়ার কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এরা সহজেই কাউকে কি করবে ডোনেট করতে পারবে। অ্যালকোহলের আর ওএইচ এর মাথায় যে অক্সিজেনের লোন পেয়ার দুটো রয়েছে, এই লোন পেয়ার দুটো অন্য কাউকে দেওয়ার ক্যাপাবিলিটি রয়েছে, দান করার ক্ষমতা রয়েছে, সুতরাং অ্যালকোহলও কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ফেনলের যে ওএইচ এর যে অক্সিজেন, সেই অক্সিজেনের কি লোন পেয়ার দুটো কাউকে দেওয়ার ক্ষমতা রাখে, সুতরাং সেটা ও নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এক্ষেত্রে তাহলে যারা লোন পেয়ার অফ ইলেকট্রন কাউকে দিতে পারে তারা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ঠিক আছে। এবার পাই ইলেকট্রন সমৃদ্ধ নিউক্লিওফাইল অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, এগুলোর কি হয় যে কোনো অ্যালকিন CH2, তাহলে এর যে পাই ইলেকট্রন লুজলি বাউন্ড ইলেকট্রন, এই ইলেকট্রনটা কি যেহেতু ইলেকট্রন রিচ সেন্টার, তাহলে এটা কি অন্য কাউকে অন্য কোনো নিউক্লিয়াসের সাথে রিয়াকশন করে কি করতে পারে, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। একই রকম ভাবে আমরা সিম্পলেস্ট অ্যালকাইন অ্যাসিটিলিনকে নিয়ে যদি আলোচনা করি, তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হবে CH ট্রিপল বন্ড, এখানে দুটো পাই বন্ড রয়েছে, এই দুটো পাই বন্ড কি লুজলি বাউন্ড থাকে, এটা ইলেকট্রন রিচ সেন্টার, এখানে কি হয় অতিরিক্ত ইলেকট্রন ডেনসিটি থাকে বা ঘনত্ব থাকে, এই ইলেকট্রন ঘনত্বটা কি হবে যেখানে ইলেকট্রন ঘাটতি রয়েছে বা যে নিউক্লিয়াসে ইলেকট্রন কম প্রোটন বেশি রয়েছে সেখানে গিয়ে অ্যাটাক করবে। বেনজিনের ক্ষেত্রে একই রকম, বেনজিনে কি তিনটে পাই, টোটাল 6টা পাই ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কি হবে ইলেকট্রন রিচ, তাহলে কি হবে যেখানে প্রোটন বেশি রয়েছে সেই নিউক্লিয়াসে গিয়ে কি করবে অ্যাটাক করবে বা বিক্রিয়া করবে, তখন বেনজিনটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, এগুলো কি করবে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। এবার RMDX লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরহাইড্রাইড প্রভৃতি নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে RMGX, এখানে আরটা হচ্ছে যে কোনো অ্যালকাইল গ্রুপ, এমজিটা হচ্ছে মেটাল, এক্সটা হচ্ছে হ্যালোজেন কম্পাউন্ড, ঠিক আছে। এবার যেহেতু এমজিটা হচ্ছে মেটাল, তাহলে মেটাল সব সময় কি করবে ইলেকট্রন ডোনেট করবে, তাহলে ইলেকট্রন ডোনেট করলে ইলেকট্রনের মুভমেন্ট এইদিকে গেল, তাহলে ইলেকট্রন মুভমেন্ট এটা হলো মাইনাস, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তাহলে এটা যেহেতু মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, ক্লোরিন ব্রোমিন আয়োডিন যদি হয় হ্যালোজেনটা তাহলে সেটাকে গ্রিগনার্ড রিয়েজেন্ট বা গ্রিগনার্ড বিকারক বলবো আমরা, গ্রিগনার্ড বিকারক বলবো, ঠিক আছে। তাহলে এখানে এই আর মাইনাসটা কি হবে, এই আর মাইনাস হয়ে গেল এটা, তাহলে আর মাইনাস হয়ে গেলে আর মাইনাসটা কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এটা অন টাইপ অফ কার্বিন, এটা কি হবে কার্বিন হিসেবে কাজ করবে। একই রকম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে কি লিথিয়ামটা প্লাস, অ্যালুমিনিয়ামের এটা মাইনাস, এই যে 4টে হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনটা কি হয় হাইড্রাইড আয়ন হিসাবে H মাইনাস, হাইড্রাইড আয়ন হিসাবে কি হয় হাইড্রাইড আয়ন হিসাবে নিউক্লিওফাইল রূপে কাজ করে, নিউক্লিওফাইল রূপে কাজ করে। একই রকম ভাবে সোডিয়াম বোরহাইড্রাইড NaBH4, আচ্ছা এটা অনেক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা হচ্ছে সোডিয়াম বোরহাইড্রাইড, কি এটা সোডিয়াম বোরহাইড্রাইড। তাহলে সোডিয়াম বোরহাইড্রাইডে কি হয় সোডিয়ামটা প্লাস BH4টা মাইনাস, তাহলে এই ক্ষেত্রেও কি হয় হাইড্রাইড যে আয়ন, সে হাইড্রাইড আয়নটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। এখানে আরেকটা প্রসঙ্গ বলে রাখি, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরহাইড্রাইড এর দুটো অর্গানিক কেমিস্ট্রিতে বিজারক দ্রব্য হিসাবে এর খুব ভালো ব্যবহার রয়েছে, বিশেষ করে যেগুলো কার্বনিল কম্পাউন্ড, এস্টার কম্পাউন্ড, এইগুলোর বিজারণের ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখে এবং ভ্যারাইটিস অফ কম্পাউন্ড আমরা বিজারণের মাধ্যমে তৈরি করতে পারি। সুতরাং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মূলত হাইড্রাইড ট্রান্সফারের মাধ্যমে এবং সোডিয়াম বোরহাইড্রাইড মূলত হাইড্রাইড ট্রান্সফারের মাধ্যমে, যেটা কি হয় যে হাইড্রাইডটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে কি হয় বিজারণ করে কি হয় অনেক সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট
যেমন অ্যালডিহাইড থেকে অ্যালকোহল তৈরি করতে পারে, এস্টার থেকে আরো অ্যালকোহল তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করতে পারে। তাহলে আরএমজিএক্স লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড প্রভৃতি নিউক্লিওফাইল হিসাবে কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করলাম। যে গ্রিগনার রিয়েজেন্ট, এটাকে আরএমজিএক্স যখন কোথাও যদি দেখা যায় তাহলে এটাকে আরো ভ্যারাইটিস ফর্মে দেখা যায়, বিভিন্ন রকম রূপে দেখা যায়। CH3MgCl, এটাকে CH3MgBr, যদি এরকম ভাবে দেখা যায় কোথাও তাহলে আমরা সরাসরি ভাববো যে এটা গ্রিগনার বিকারক বা গ্রিগনার রিয়েজেন্ট। তখন কি কার্বনের যে অংশটুকু সেই অংশটুকু হবে নিউক্লিওফাইল, আর মেটাল যে অংশটুকু সেই অংশটুকু হবে প্লাস। তাহলে নিউক্লিওফাইল হিসাবে ইলেকট্রোফিলিক সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, যেখানে গেলে মূলত প্রোটন পাবে। এই ছিল হাইড্রাইড এবং মূলত কার্বিনের যে মিথাইল এর যে মাইনাস আয়ন CH3- সেগুলো কিভাবে নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। নেক্সট হচ্ছে যে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মোর দ্যান ওয়ান ডোনার সাইট, মানে রিঅ্যাকশন করার ক্ষেত্রে একাধিক দিক থেকে ইলেকট্রন দান করার প্রবণতা থাকবে, সেটাকেই আমরা বলবো অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। ঠিক আছে, যেমন NO2- এর যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে এটা এরকম হবে। তাহলে এটা অক্সিজেন, এর মাথায় কি আছে, লোন পেয়ার আছে। তাহলে অক্সিজেনের যে মাইনাস সাইট সেটা কি করতে পারে, সেটা একটা কাউকে ইলেকট্রন দান করার ক্ষমতা রাখতে পারে। তাহলে এটা একটা ডোনার সাইট হিসেবে কাজ করবে, O-টা। এবার নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার রয়েছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার কি, নাইট্রোজেনের লোন পেয়ারটাও কি অন্য কাউকে ডোনার দিতে পারে বা অন্য কাউকে দিয়ে কারোর সাথে রিঅ্যাকশন করতে পারে। তাহলে এখানে অক্সিজেনের যে অতিরিক্ত ইলেকট্রন সেটাও কাউকে দেওয়ার ক্ষমতা রাখে, নাইট্রোজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন সেটাও অন্য কাউকে দেওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে কি নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোই কি হচ্ছে মোর দ্যান ওয়ান ডোনার সাইট বা একের অধিক ইলেকট্রন দান করার যেহেতু প্রবণতা রয়েছে, তাহলে এখানে দুটো নিউক্লিওফিলিক সেন্টার রয়েছে। ওই কারণে দুটো জায়গা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। একই রকম ভাবে হাইড্রক্সিল অ্যামিনে কি রয়েছে, হাইড্রক্সিল অ্যামিনে এখানে নাইট্রোজেন, এখানে H, এখানে OH। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে আর অক্সিজেনের লোন পেয়ার রয়েছে। তাহলে অক্সিজেনের লোন পেয়ার তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী সে অন্য কাউকে দেবে, নাইট্রোজেনের লোন পেয়ারটা কি হবে, সে অন্য কাউকে দেবে। তাহলে এখানে দুটো ডোনার সাইট আছে, দুই জায়গা থেকে কি হবে রিঅ্যাকশন পসিবল, বা দুটো জায়গা থেকে ইলেকট্রন কাউকে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এই দুটো জায়গায় কি হবে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এই অ্যাটমের এই নাইট্রোজেনের এই ইলেকট্রনগুলো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, অক্সিজেনের এই লোন পেয়ার অফ ইলেকট্রন এগুলো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সায়ানাইড CN, তাহলে এখানে কার্বনের এটা মাইনাস, এবার কার্বনের এটা মাইনাস, আর এখানে কি নাইট্রোজেনের কি আছে লোন পেয়ার আছে। তাহলে কার্বনের কি এটাও, কার্বনের যে মাইনাস সেটাও কাউকে দেওয়ার ক্ষমতা রাখে, আর নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটাও কাউকে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এটা কি হয় যে এটাও অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। একই রকম ভাবে হাইড্রাজিনের আমরা দেখতে পাচ্ছি যে দুটো নাইট্রোজেন পরমাণুর উপর দুটো আলাদা আলাদা লোন পেয়ার রয়েছে। তাহলে এই লোন পেয়ার দুটো কি হবে, যেখানে গেলে প্রোটন রয়েছে, যেখানে গেলে ইলেকট্রন ঘাটতি রয়েছে, তারাকে গিয়ে ইলেকট্রন দেবে, এরা দিয়ে কি হবে তাদের সাথে বন্ড তৈরি করবে, দিয়ে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি হবে। একই রকম ভাবে এগুলো সব কটাই যেখানে যেখানে দেখছো যে মোর দ্যান ওয়ান ডোনার সাইট রয়েছে, একের অধিক দান করার স্থান রয়েছে, সেখানে কি করবে তারা অন্য কোনো কম্পাউন্ড বা অন্য কোনো ইলেকট্রোফিলিক সেন্টার যারা ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে ভুগছে তাদেরকে গিয়ে কি করবে এরা ইলেকট্রন দেবে, দিয়ে তাদের সাথে রিঅ্যাকশন করে ভ্যারাইটিস অফ কম্পাউন্ড তৈরি করবে। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা। এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা রিয়েজেন্ট হিসাবে কোনগুলোকে ইলেকট্রোফাইল কোনগুলো নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে সেগুলো বিস্তারিতভাবে জানার বিষয়। তোমাদের আলোচনা করা হলো কোনগুলো ইলেকট্রোফাইল কোনগুলো নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, তারা কোনখানে কিভাবে ব্যবহৃত হতে পারে, সেই জিনিসগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে, যাতে দেখেই বুঝতে পারো যে এটা ইলেকট্রোফাইল, এটা প্রথম ইলেকট্রোফাইল, এটা নিউট্রাল ইলেকট্রোফাইল, তারপর এটা চার্জড ইলেকট্রোফাইল, তারপর এটা মাইনাস চার্জ যুক্ত কোনো আয়ন দেখলে সেটা নিউক্লিওফাইল। এইগুলো দেখে যাতে আমরা রিঅ্যাকশন বুঝতে পারি। নেক্সট ক্লাসে আবারও তোমাদের অন্য একটা টপিকস নিয়ে আলোচনা হবে।
আজকে আপাতত এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।